সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর উপপাদ্যের চ্যাপ্টার নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব, এই দেখো উপপাদ্য নাম্বার 27 কিন্তু আজকে আমরা করব। কোন চ্যাপ্টার থেকে আমরা করছি কিন্তু 17 অধ্যায়, অর্থাৎ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, সেই চ্যাপ্টারের কিন্তু আমরা করব আজকে প্রথম উপপাদ্যটা, অর্থাৎ উপপাদ্য নাম্বার 27। ঠিক আছে। আর আগের ভিডিওগুলোতে বৃত্তের পরিধি পুরো ডিটেলসে আলোচনা করা আছে, সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমি পুরো ডিটেলসে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য একদম ডিটেলসে তোমাদের বোঝাবো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব উপপাদ্য নাম্বার 27-এ। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো 27 উপপাদ্যতে আমাদের প্রমাণটা কি করতে হবে, মানে 27 উপপাদ্যতে আমাদের আসবেটা কি, প্রশ্নতে কি বলে দেবে। দেখো প্রশ্নতে যেটা বলে দেবে সেটা হলো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আচ্ছা, অনেক বড় কথা একসাথে বলে ফেললাম, আমি ধীরে ধীরে বোঝাবো। আগে আমি লেখাটাকে লিখি। হ্যাঁ, ত্রিভুজের আমাদের যেটা প্রমাণ করতে বলবে সেটা হলো ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি বলে দেবে, সমবিন্দু। আচ্ছা, এর মানেটা আমি বলছি, দাঁড়াও। সমবিন্দু, ঠিক আছে। আচ্ছা, এর মানেটা আমি ধীরে ধীরে বলছি। আচ্ছা, এবারে এর মানেটা আমি তোমাদেরকে ধীরে ধীরে বলছি। দেখো প্রথমেই বলেছে ত্রিভুজের, তো আমি ত্রিভুজকে এঁকে ফেলি, যা বলবে তাই এঁকে ফেলবো। ত্রিভুজের এই ত্রিভুজ আমি আঁকলাম। আচ্ছা, তারপরে দেখো বলে দিয়েছে বাহুগুলির, ত্রিভুজের বাহু মানে তো তোমরা বুঝতেই পেরেছো, আমি যদি ত্রিভুজের নাম দিই এ বি সি, ত্রিভুজের বাহু তিনটে রয়েছে। এবারে যে কথাটা রয়েছে সেটা হলো লম্ব। লম্ব কথার মানে কি? লম্ব কথার মানে হলো এই একটা ভূমি, ভূমির ওপর লম্বালম্বি কোনো দাগকে আমরা বলবো কিন্তু লম্ব। ঠিক আছে। তবে কি বলতো, লম্ব তো হলো কিন্তু এই সাইডের কোণ আর এই সাইডের কোণ কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, দুটো কোণই কত কত হতে হবে, 90 ডিগ্রি যদি হয় তাহলেই তাকে আমরা লম্ব বলতে পারি। আচ্ছা, যদি ভাবো আমি এরকম একটা ভূমি, ভূমির ওপরে আমি লম্বালম্বি দাগ কাটলাম, কিন্তু এই সাইডের কোণটা হলো 91 ডিগ্রি আর এই সাইডের কোণটা হলো 89 ডিগ্রি, তাহলে কিন্তু এই লাইনটাকে আমি কোনোদিনই লম্ব বলতে পারবো না। ঠিক আছে, এটাকে আমি লম্ব বলতে পারবো পারবো না, এটাকে আমি লম্ব বলতে পারবো। বোঝা গেল কেন লম্ব বলতে পারবো? লম্ব হলে দুই সাইডে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা ভাবো আমি আরেকটা এরকম দাগ কাটছি। ভাবো এই তো ভূমি, এই হলো ভূমি, ভূমির ওপর একটা দাগ এসে পড়েছে। আচ্ছা, এবারে দাগের দেখো এই দিকে 120 ডিগ্রি কোণ আর এই দিকে দেখো 60 ডিগ্রি কোণ। আচ্ছা বলো তো, তাহলে এই লাইনটাকে কি আমি লম্ব বলতে পারবো? পারবো না, কারণ এই সাইডেও 90 হয়নি, এই সাইডেও 90 হয়নি। ঠিক আছে, তাহলে এই লাইনটাকেও আমরা লম্ব বলতে পারবো পারবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে লম্ব মানে মানে তো তোমরা বুঝতে পারলে লম্ব মানেটা কি। এবারে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখবে এই দুটো কোণের সমষ্টি দেখো হচ্ছে কিন্তু 180 ডিগ্রি। দেখো তুমি এদের দুজনকে যোগ করো, 180 পাবে। আবার দেখো এদের দুজনকে যোগ করো, 90 আর 90-কে দেখো 180 পাবে। আবার দেখো তুমি এই দুটোকে যোগ করো, পাবে 180। এই দুটো কোণকে একত্রে কি বলা হয় বলো তো? সন্নিহিত কোণ। কি বলে? সন্নিহিত কোণ। দুটো কোণকে ভাবো, এই তো ভাবো এই সাইডে একটা কোণ আর এই সাইডে একটা কোণ, দুটো কোণকে দুটো কোণকে একত্রে কি বলা হয়? সন্নিহিত কোণ। ঠিক আছে। আবার দেখো এখানে দেখো এই কোণটা আর এই কোণটা হলো সন্নিহিত কোণ। সন্নিহিত মানে দুটো পাশাপাশি এরকম কোণকে বলা হয় কি? সন্নিহিত কোণ। এবার সন্নিহিত কোণের যদি এক একটা 90 করে হয় তাহলে এই লাইনটাকে লম্ব বলতে পারবো। যদি সন্নিহিত কোণগুলো এক একটা 90 করে না হয় তাহলে কিন্তু আমি এদেরকে লম্ব বলতে পারবো না। ঠিক আছে, তাহলে মনে রাখবে সন্নিহিত কোণগুলোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। দেখো তাই না, সন্নিহিত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আর বেশি কথা আমি বাড়াবো না। দেখো তাহলে তোমরা লম্ব কথার মানে বুঝতে পারলে তো? লম্ব মানে কি? লম্বালম্বি দাগ যার দুপাশে দুটো কোণ হবে কত? 90 ডিগ্রি।
তাহলে চলো লম্ব কথার মানে তো বোঝা গেল। এইবারে যে জিনিসটা বলবো সেটা হলো সমদ্বিখণ্ডক। দেখো এখানে এবারে যেটা রয়েছে সেটা হলো সমদ্বিখণ্ডক। আচ্ছা সমদ্বিখণ্ডক মানে কি? এটা হলো ভাবো একটা ভূমি, কি বললাম, এটা একটা ভূমি, ঠিক আছে, এটা হলো ভূমি। আচ্ছা লম্ব এরকম ভাবে এসে পড়লো, তো এই পারে কত হবে? লম্ব হলে এইদিকে 90 হবে আর এদিকে 90 হবে। সমদ্বিখণ্ডক মানে হলো এই যে পুরো বাহুটা রয়েছে না, তাকে সমান ভাগে ভাগ করলো, ঠিক আছে। আমি যদি এখানে এরকম ভাবে নাম দিই, ভাবো ডি বলে, তাহলে এই যে লম্বটা এখানে এসে পড়লো, তার ফলে এই যে দেখো এডি, এডির যা মাপ হবে ডিবি এর ওই একই মাপ হবে, ঠিক আছে। এটাকে বলা হয় সমদ্বিখণ্ডক, মানে সমান দুটো ভাগে খণ্ড করা হলো, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডক মানে বুঝতে পারলে তোমরা। দেখো আমি আরেকটা এরকম আঁকছি, এরকম একটা দাগ এসে পড়লো, মানে যদি টোটালটা পুরো এখান থেকে এতটা হয় ভাবো 10 সেমি, তাহলে এবারে কি হয়ে গেল সমদ্বিখণ্ডক, এইটা হয়ে গেল কত 5, আবার এইখান থেকে এই এতটুকুনি হয়ে গেল 5, এই যে এটাকে বলা হয় সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডিত করে দিল এই লাইনটা এখানে পড়ার ফলে এটাকে, আর এটাকে সমদ্বিখণ্ডিত করে দিল, মানে কি সমান ভাগে ভাগ করে দিল, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডক মানেও বুঝতে পারলে। এবারে সমদ্বিখণ্ডক তিনটি কি লেখা রয়েছে? সমবিন্দু। এবারে চলো সমবিন্দুর মানে বুঝি, ঠিক আছে। সমবিন্দুর মানে বুঝবো, তাহলে খুব ভালো করে এবারে দেখো, ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই হলে ভাবো একটা বিন্দু। এবারে আমি দেখো এখান থেকে একটা লাইন কাটছি, এই লাইনটাকে আমি কি বলবো? এই একটা ভূমি, এই একটা ভূমি। আচ্ছা ভূমির ওপর একদম সোজাসুজি এসে একটা লাইন এসে পড়লো, তাহলে এই লাইনটাকে আমি কি বলবো? লম্ব বলবো, তাই না? এটা হলো একটা লম্ব। সমদ্বিখণ্ডক কেন? কারণ এই লম্বটা দেখো পুরো এই যে বিসি এইটাকে না দেখো দুভাগে ভাগ করে দিল, দেখো এই একটা ভাগ, দেখো ভাবো আমি এই জায়গাটায় নাম দিচ্ছি ই বলে, ঠিক আছে। এই দেখো বি থেকে ই এই একটা, আবার ই থেকে দেখো সি এই একটা, দেখো পুরো দুটো সমান ভাগে ভাগ করলো, বিই আর ই, সিই, দেখো বিই আর সিই দুটো সমান ভাগে ভাগ করলো। তাহলে এই লাইনটাকে আমি কি বলবো? লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আচ্ছা আবার দেখো আমি আরেকটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, হ্যাঁ। এটা হলো ভূমি, এই যে দেখো এবিটা হলো ভূমি, ভূমির ওপর গিয়ে একটা লাইন গিয়ে পড়লো, দেখো ভূমির ওপর গিয়ে একটা লাইন পড়লো, ঠিক আছে। তাহলে এই যে ভূমির ওপর গিয়ে একটা লাইন পড়লো, তাহলে এই লাইনটা হলো কি? লম্ব সমদ্বিখণ্ডক। কেন লম্ব আর সমদ্বিখণ্ডক? মানে এই দেখো এ থেকে ডি এর যা মাপ, আবার দেখো ডি থেকে বি এর ওই একই মাপ, দেখো দুটো সমান ভাগে ভাগ করেছে, এডি আর ডিবি, দেখো দুটো সমান ভাগে ভাগ করেছে, তাই না? আবার দেখো আরেকটা আমি লম্ব সমদ্বিখণ্ডককে আঁকি, এই যে দেখো, এই যে দেখো আমি এইখান থেকে আঁকছি, এই দেখো এখান থেকে একটা লাইন গিয়ে এই ভূমির ওপর পড়লো, এই এসি ভূমির ওপর গিয়ে পড়লো, এই আরেকটা এরম ভাবে লাইন গিয়ে, ঠিক আছে। তাহলে এটাকেও আমি কি বলবো? লম্ব কি সমদ্বিখণ্ডক, কারণ এই যে দেখো এ এফ আর এফ সি এই দুটো ভাগে ভাগ করেছে, তাই না? তাহলে ত্রিভুজের তিনটে লম্ব সমদ্বিখণ্ডক, দেখো তিনটে লম্ব সমদ্বিখণ্ডক একই বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, একই বিন্দুতে গিয়ে তিনটে বাহু বা তিনটে লম্ব সমদ্বিখণ্ডক যদি মিলিত হয়, তখন এই বিন্দুটাকে আমরা কি বলি? বলি কিন্তু সমবিন্দু। বোঝা গেল? সমবিন্দু মানে হলো কি? এই যে দেখো সমবিন্দু মানে হলো ঠিক এই রকম ব্যাপার আর কি। এই তো ভাবো একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ভাবো এই একটা মধ্যমা বা এই একটা লাইন বা এই একটা লাইন বা এই একটা লাইন, দেখো তিনজনেই কিন্তু এই একই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে কি বলে? সমবিন্দু, ঠিক আছে। ত্রিভুজের তিনটে মধ্যমা, এই তো ভাবো একই বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে এই বিন্দুটাকে কি বলা হয়? বলা হয় কিন্তু সমবিন্দু। তাহলে সমবিন্দুর মানে তোমরা বুঝতে পারলে তো সমবিন্দুর মানে? তাহলে ত্রিভুজের বাহুগুলোর যে লম্ব সমদ্বিখণ্ডকগুলো রয়েছে, তারা হলো কিন্তু কি এক একটা লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রথমেই আমরা কি লিখবো? প্রথম পয়েন্ট আমাদের কি হয় তোমরাই বলো? প্রথম পয়েন্টের নাম কিন্তু হয় প্রদত্ত, তাই না? প্রথম পয়েন্টের নাম আমি দেব প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি? প্রদত্ত কথার মানে হলো কি দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমাদের আগে লিখতে হবে, কি দেওয়া আছে। আচ্ছা তার আগে, আচ্ছা এতদূর তো তোমরা পুরো ক্লিয়ার, তোমরা আশা করি বুঝতে পারলে।
এইবারে আমরা এই প্রমাণটা করব কিভাবে, এই প্রমাণটা আমি করব কিভাবে, এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে। এই যে আমি যেটা কথাটা বলছি না, প্রমাণ কি করতে হবে সেটা বুঝেছি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু এটা আমাদের প্রমাণ করতে হবে বুঝেছি, কিন্তু এই প্রমাণটা করব কিভাবে এবার এটা বুঝতে হবে। তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি এইখানে আরেকটা দেখো ত্রিভুজ আঁকছি, ভাবো এরকম একটা ত্রিভুজ আঁকছি, বেশ বড় করেই আঁকি, হ্যাঁ এরকম ভাবে ত্রিভুজটাকে আঁকছি, ত্রিভুজটার নাম হলো এ বি আর এখানে সি। একইভাবে এই যে ও বিন্দু থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক এখানে এসে পড়লো, যার আমি নাম দিলাম ই বলে। আচ্ছা আরেকটা দেখো লম্ব সমদ্বিখণ্ডক এখানে গেল, আচ্ছা এই পয়েন্টের নাম দিচ্ছি ডি। এবারে দেখো, এইবারে খুব ভালো করে দেখবে, এই যে লাইনটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে তোমরা দেখবে এই লাইনটা, এই যে আমি এবার এই যে এটা কাটছি, এই লাইনটা যদি লম্ব হয়, এই লাইনটা যদি লম্ব হয়, এই যে দেখো ও এফ যদি লম্ব হয় মানে দুটো সাইডে 90-90 ডিগ্রি কোণ হয়, লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি কিন্তু, খুব ভালো করে দেখবে, লম্ব হয় তাহলেই আমরা বলতে পারবো যে এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। তাহলে যদি লম্ব হয় তাহলেই বলতে পারবো, যদি লম্ব না হয় তাহলে কিন্তু বলতে পারবো না। কেন দেখো, খুব ভালো করে দেখো, যদি লম্ব না হয়, লম্ব যদি না হয় তার মানে কেমন হবে, লম্ব হয়নি মানে, এই তো ভাবো এরকম একটা লাইন হলো, মানে ভাবো এই সাইডে একটা 120 ডিগ্রি কোণ আর এই পারে ভাবো একটা 60 ডিগ্রি কোণ, তাহলে বলো তোমরা এই বিন্দুটা কখনো এখানে মিলিত হবে, হবে না। আর মিলিত না হলে তাকে কি আমি সমবিন্দু বলতে পারবো, কখনো পারবো না, বোঝা গেল। আবার দেখো যদি এই লাইনটা যদি লম্ব না হয়ে, লম্ব মানে কি লম্বালম্বি দাগ, যদি এরকম হতো, এই রকম হতো, যদি এই লাইনটা, এই লাইনটা যদি এই রকম হতো, এই রকম না হয় সোজাসুজি এরকম না গিয়ে যদি এরকম বেঁকা হতো, তাহলে কি হতো বাবা, এই দিকে একটা অন্য কোণ তৈরি হতো, বাবা এই দিকে তৈরি হচ্ছে 100 ডিগ্রি, আর বাবা এইদিকে তৈরি হলো একটা 80 ডিগ্রি। তাহলে তোমরা বলো এই বিন্দুটা তাহলে এখানে কখনো মিলিত হতো, হতো না। তাহলে এই বিন্দুটা এই বিন্দুতে মিলিত হতে গেলে এই লাইনটাকে কেমন হতে হবে, এই লাইনটাকে সোজা হতে হবে, লম্ব হতে হবে, এই লাইনটাকে কিরকম হতে হবে, লম্ব হতে হবে, এখানে মিলিত হতে গেলে এখানে লম্ব হতে হবে। তার মানে এই দিকে 90 হতে হবে, এই দিকে 90 হতে হবে, বোঝা গেল, এই দিকে 90 হতে হবে, আবার এই দিকেও 90 হতে হবে। তাহলে এই লাইনটা যদি লম্ব হয় তাহলেই কি হবে, এই বিন্দুটাতে ও বিন্দুতে গিয়ে তবেই মিলিত হবে, এই লাইনটা লম্ব হলে তবেই তো ও বিন্দুতে গিয়ে মিলিত হবে। যদি লম্ব না হয় ভাবো এরকম হলো, তাহলে কি এই বিন্দুটা এখানে মিলিত হবে এই ও বিন্দুতে, হবে না, বোঝা গেল তো। তাহলে মিলিত হতে গেলে এই লাইনটাকে সোজাসুজি হতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু মিলিত হবে। তাহলে সোজাসুজি হতে হবে মানে কি লম্ব হতে হবে, তার মানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, ওএফটা লম্ব, কার ওপর, এই দেখো এসি এর ওপর লম্ব, এইটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলেই কি হয়ে যাবে, এই লাইনটা লম্ব যদি আমি প্রমাণ করতে পারি তাহলেই কি হয়ে যাবে, যে এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো সব একই বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তার মানে লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, বোঝা গেল। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক তিনটে যে সমবিন্দু, এটা প্রমাণ করতে গেলে আমাকে কিন্তু প্রমাণ করতে হবে যে ওএফটা কিন্তু এই এসির ওপর লম্ব, বোঝা গেল। তাহলে আশা করি বুঝতে পারলে, চলো এইবারে আমরা প্রদত্ত থেকে স্টার্ট করব। তো দেখো আমি এই জায়গাগুলোকে সব মুছে দিচ্ছি, হ্যাঁ এবার আমি দেখো প্রদত্ত থেকে স্টার্ট করব। তাহলে আমি ছবিটাকে এঁকে নিই, এখানে আমি দেখো আগে ছবিটাকে এঁকে নিচ্ছি, হ্যাঁ দেখো এখানে ছবিটাকে বেশ আমি বড় করেই আঁকছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখানে আমি নাম দিচ্ছি এ, এখানে নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি। আচ্ছা লম্ব সমদ্বিখণ্ডকগুলোকে এঁকে ফেলি, এই যে এই হলো একটা লম্ব সমদ্বিখণ্ডক, আচ্ছা এই হলো একটা লম্ব সমদ্বিখণ্ডক ডি, এই জায়গাটায় নাম দিচ্ছি ই, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা বিন্দু ধরে নিচ্ছি যার নাম দিচ্ছি এফ বলে, ঠিক আছে। চলো তাহলে এখানে আমি কি কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এবিসি হলো একটা ত্রিভুজ, তাহলে চলো সেটাকে আমি আগে লিখে নেব। তাহলে দেখো আমি এখানে লিখবো এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের, তাহলে বলো তোমরা আমাকে এই যে এবি, এবি বাহুটার মধ্যবিন্দু কি ডি, বিসি বাহুটার মধ্যবিন্দু কি দেখো ই,
আর এই যে দেখো এসি বাহুর মধ্যবিন্দু কি এফ, তাহলে চলো সেটাকে আমি লিখবো। ত্রিভুজ এবিসি এর এবি কমা পরের বাহুটা কি বিসি কমা তারপরের বাহুটার নাম কি দেখো এসি, বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, মধ্যবিন্দুগুলো তাহলে কি হবে, মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে যথাক্রমে কি হবে মধ্যবিন্দুগুলো, তাহলে দেখো এবি বাহুর মধ্যবিন্দু হলো কি, এবি বাহুর মধ্যবিন্দু হলো দেখো ডি, তাহলে আমি লিখবো কি ডি কমা বি থেকে সি বাহুর মধ্যবিন্দু কি ই, তারপরে এই দেখো এসি বাহুর মধ্যবিন্দু কি এফ। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে যে এই বাহুগুলোর মধ্যবিন্দু সব কি ডি, এই এবির মধ্যবিন্দু ডি, বিসির মধ্যবিন্দু ই আর এসির মধ্যবিন্দু এফ। তাহলে এতদূর ক্লিয়ার। এইবারে আমরা আর কি দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু কি কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি। আর আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে এই লম্বটা আর এই লম্বটা গিয়ে ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। এই যে ডি বিন্দুর ওপর যে লম্বটা আর এই যে ই বিন্দুর ওপর যে লম্বটা, এই লম্ব দুটো কোন বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে। তাহলে চলো এবার আমি সেটা লিখবো, ডি কমা ই বিন্দুতে যথাক্রমে, ঠিক আছে, ডি ও ই বিন্দুতে যথাক্রমে আমরা কি বলতে পারি, ডি ও ই বিন্দুতে যথাক্রমে এবি আর বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব, এবি যথাক্রমে এবি ও বিসি বাহুর ওপর, বিসি বাহুর ওপর, বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব কোথায় গিয়ে মিলিত হয়েছে, অঙ্কিত লম্ব ও বিন্দুতে, ও বিন্দুতে মিলিত, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা কি লিখলাম আমি এখানে। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি লিখলাম ডি আর ই বিন্দুতে, এই যে ডি আর ই বিন্দুতে, খুব ভালো করে দেখো এই যে ডি আর ই বিন্দুতে, ডি ও ই বিন্দু বিন্দুতে, ডি ও ই বিন্দুতে যথাক্রমে এবি ও বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব, এই যে দেখো এবি আর বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। এই যে দেখো এই যে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্ব আর এই যে দেখো এবি বাহুর ওপর অঙ্কিত লম্ব কোথায় মিলিত হয়েছে ও বিন্দুতে, ঠিক আছে। চলো এবারে আমরা কি করব, এই যে দেখো ও আর এফ কে না যুক্ত করে দেব, ও আর এফ কে যুক্ত করে দেব। তাহলে দেখো আমি এখানে লিখবো ও কমা এফ যুক্ত করলাম, যুক্ত করলাম। এবারে যুক্ত করার পরে আমাকে প্রমাণ কি করতে হবে, করতে হবে এই কোণটা আর এই কোণটা 90, মানে এইটা লম্ব আর এটা লম্ব হলে তবেই কিন্তু এই বিন্দুতে যুক্ত হবে। এটা যদি লম্ব না হয়, মানে এরকম কোনো দাগ হয়, তাহলে কি এই বিন্দুতে যুক্ত হবে, হবে না। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই ওএফটা হলো লম্ব, তাহলেই হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু চাই না, এইটুকুনি যে লম্ব এটাই আমাদের প্রমাণ করলেই শেষ, আর কিচ্ছু করতে হবে না। তাহলেই অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে লম্ব মানেই কি এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, তিনজনেই এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তাহলে চলো প্রদত্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যে পয়েন্ট লিখব, প্রদত্তের পরের পয়েন্ট কি হয়, প্রামাণ্য। কি হয়, প্রামাণ্য। চলো প্রামাণ্য তার মানে কি, প্রামাণ্য কথার মানে কি, কি প্রমাণ করতে হবে। তাহলে আমি তো তোমাদেরকে বললাম কি প্রমাণ করতে হবে, এই যে ওএফটা লম্ব, এইটা প্রমাণ করতে হবে, ওএফটা লম্ব কার ওপর, এই এসি বাহুর ওপর, এসি বাহুর ওপর লম্বকে ওএফ, ঠিক আছে। তাহলে চলো সেটাকে আমি দেখো এখানে লিখবো, কি লিখবো, ওএফ লম্ব এসি প্রমাণ করলেই, প্রমাণ করলেই, প্রমাণ করলেই প্রমাণিত হবে, প্রমাণিত হবে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক, ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু,
ঠিক আছে, তাহলে ওএফ এসি বাহুর ওপর লম্ব, এইটা প্রমাণ করতে পারলেই কি প্রমাণ হয়ে যাবে, যে এটা লম্ব যদি প্রমাণ হয়ে যায় তাহলেই কি হয়ে যাবে, তাহলে এই তিনটে বাহু এক জায়গায় জুড়ে গেছে, তার মানে এক বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বাহুগুলো কি হলো সমবিন্দু, প্রমাণিত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই আমাদের গেল কি প্রামাণ্য। প্রামাণ্যর পরের পয়েন্ট আমাদের কি হয়, হয় অঙ্কন। তাহলে পরের পয়েন্ট হলো অঙ্কন। আচ্ছা চলো, এবারে অঙ্কন কথার মানে কি, আঁকতে হবে। তো চলো দেখি কি আমাদের আঁকতে হবে, খুব ভালো করে দেখো। আমরা যেটা আঁকবো সেটা হলো, খুব ভালো করে কিন্তু দেখবে, এইটাকে, এই যে দেখো, এই যে দেখো এর সঙ্গে ও কে যুক্ত করব, এই যে দেখো এ ও কে যুক্ত করব। ঠিক আছে, আমি ওটাকে এখানে লিখে রাখছি, হ্যাঁ, এই ও কে। আচ্ছা, ও এর সঙ্গে এই বি কে যুক্ত করব, তারপরে ও এর সঙ্গে না এই সি কে যুক্ত করব। ঠিক আছে, বোঝা গেল? তো চলো এইটাকে আমরা লিখে ফেলি। তাহলে লিখলে কেমন হবে, দেখো আমি লিখব এ কমা ও সেমিকোলন, তারপরে দেখো ও এর সঙ্গে আমি বি কে যুক্ত করলাম, ও কমা বি সেমিকোলন, ও কমা সি যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে কি করলাম, যেগুলোকে যুক্ত করলাম জাস্ট সেগুলোকেই আমি কি করলাম, লিখে দিলাম। ঠিক আছে, চলো এইবারে আমাদের লাস্ট পয়েন্ট কি হবে, প্রমাণ। তাহলে এবারে আমরা কি করব, প্রমাণ করব। তাহলে আমি না এগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে এই দেখো আমি এখানে লিখে রাখছি প্রমাণ বলে। ঠিক আছে, এবারে আমরা যেটা করব সেটা হবে কি, প্রমাণ। তো দেখো প্রমাণ আমি কিভাবে করব, এটাই তো হলো মেন, তাই না? এখানে তোমরা দেখো দুটো ত্রিভুজকে না খুব ভালো করে লক্ষ্য করো, যাদের ওপরে আমি রাইট মারছি, এই যে এই দুটো ত্রিভুজ, নাম কি বলো তো, এই দুটো ত্রিভুজের নাম কি? দেখো খুব ভালো করে দেখবে, নাম হলো, খুব ভালো করে দেখো, একটা ত্রিভুজের নাম হলো এ ও ডি, দেখো এ ও ডি, দেখতে পেয়েছো? আরেকটা ত্রিভুজের নাম হলো, আরেকটা ত্রিভুজের নাম হলো, এই যে দেখো বিওডি, দেখো বিওডি, এই দেখো বিওডি, এই একটা ত্রিভুজ, আর এ ও ডি এই হলো একটা ত্রিভুজ। আচ্ছা, যে দুটো ত্রিভুজ আমি লাল কালারের রাইট মেরেছি, তাহলে আমি এখানে লিখবো ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বিওডি থেকে পাই, থেকে পাই, থেকে পাই। তো দেখি কি পাওয়া যাচ্ছে এই দুটো ত্রিভুজ থেকে, দেখি এই দুটো ত্রিভুজ থেকে কি পাওয়া যাচ্ছে, কি কি মিল পাওয়া যাচ্ছে দেখি তো। তো দেখো খুব ভালো করে, যে দুটো মিল পাওয়া যাচ্ছে সেটা হলো, এই ত্রিভুজে দেখো এডি বাহুর যা মাপ, ডিবি বাহুর ওই একই মাপ। ঠিক আছে, কি বললাম আমি, এ থেকে ডি এর যা মাপ, ডি থেকে বি এর ওই একই মাপ। কি করে বুঝলাম একই মাপ, তার কারণ দেখো, একদম প্রদত্ততে, প্রদত্তের প্রথম লাইনটা তোমরা যদি দেখো, আমি যে প্রদত্তটা লিখেছিলাম না এখানে, যেটা মুছে দিয়েছি, ওর প্রথম লাইনেই দেখবি লেখা আছে এবি বাহুর মধ্যবিন্দু ডি। কি লেখা রয়েছে, এবি বাহুর ঠিক মধ্যবিন্দু, মানে মাঝখানে রয়েছে ডি। ঠিক আছে, মাঝখানে রয়েছে ডি, তার মানে মাঝখানে ডি রয়েছে মানে কি, এ থেকে ডি এর যা মাপ, ডি থেকে বি এর ওই একই মাপ হবে, তাই না? এ থেকে ডি এর যা মাপ হবে, ডি থেকে বি এর ওই সেম মাপ হবে, তাই না? তাহলে চলো আমরা এখানে এরকম ভাবে লিখবো, লিখবো এডি সমান সমান ডিবি। কেন? কারণ এবি এর মধ্যবিন্দু হলো, মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে ডি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা দেখি আর কি কি মিল আছে, দেখি তো এই দুটো ত্রিভুজের মধ্যে। দেখো আর যেটা মিল আছে সেটা হলো কোণে মিল আছে, একটা কোণ। কি সেই কোণটা, খুব ভালো করে দেখো। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, দেখো দুটো ত্রিভুজেই কিন্তু ওডি বাহুটা কমন, সাধারণ বাহু না। এই যে দেখো ওডি বাহুটা, ওডি, এই যে ওডি বাহুটা দেখো দুটো ত্রিভুজেরই লম্ব, কমন বাহু। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, লিখবো ওডি সাধারণ বাহু। ওডি কি লিখবো আমি, সাধারণ বাহু। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। समझ रहे हो समझ रहे हो आप ঠিক আছে, চলো আর দেখি কিছু মিল পাওয়া যাচ্ছে কিনা। আরেকটা দেখবে আমরা মিল কিন্তু পাচ্ছি, সেটা হলো খুব ভালো করে এখানে দেখবে, দেখো এই কোণটা, আর বলো তো এই কোণটা তাহলে কত হবে, ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কত হবে। দেখো আমি তোমাদেরকে বলেছি এটা হলো একটা লম্ব, এই যে ওডিটা কি একটা লম্ব,
তাই না? লম্ব মানে কি লম্বালম্বি দাগ গিয়ে পড়ছে। তার ফলে আমি বলেছি লম্বালম্বি দাগ গিয়ে পড়লে এইখানে আর এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? দুটোই হবে কিন্তু 90 করে, তাই না? তাহলে এই ত্রিভুজের এই কোণটা 90 আর এই ত্রিভুজের এই কোণটা 90। তাহলে চলো এই একটা মিল আমরা পেয়েছি, সেটা হলো ADO, এই কোণটা কোণ ADO, এবং এই যে এই ত্রিভুজের এই কোণটার নাম কি? BDO, তাই না? তাহলে কোণ BDO এরা হলো দুজনেই কি 90 ডিগ্রি, মানে সমকোণ, তাই না? তাহলে চলো তিনটে মিল কিন্তু আমি পেয়ে গেছি। দুটো ত্রিভুজের মধ্যে আমি কটা মিল পেয়েছি? একটা, দুটো, তিনটে মিল পেলে আমি ত্রিভুজ দুটোকে কি বলবো? AOD সর্বসম, কি বলবো? এরা দুজন সর্বসম। সর্বসম মানে কি? সব সমান, তাই না? আচ্ছা, কি শর্ত অনুযায়ী আমি সর্বসমতা প্রমাণ করলাম? দেখো বাহুতে মিল আছে, দেখো এই যে AD আর DB, একটা সাইড মিলেছে, OD সাইড মিলেছে, এবং এখানে দেখো দুটো অ্যাঙ্গেল মিলেছে, তাহলে আমি কি বলতে পারি? সাইড অ্যাঙ্গেল সাইড, তাই না? তাহলে এই দুটো ত্রিভুজ কি? সর্বসম। সর্বসম কথার মানে কি? সব সমান। সর্বসম কথার মানে কি? সব সমান। ओके যেমন দেখবে, খুব ভালো করে দেখো, সব সমান কথার মানেটা কি হলো দেখো, মানে দুটো ত্রিভুজেরই যদি আমি বলি, এই তো এই বাহুটার এই বাহুটা সমান, তাছাড়া দেখবে সব সমান বলেছি, সর্বসম মানে কি? সব সমান, মানে এই ত্রিভুজের এই বাহুটার যা মাপ হবে, এই ত্রিভুজের এই যে এই বাহুটার তাই মাপ হবে, মানে এই যে এ ওর যা মাপ হবে ও বি এর ওই কি সেম মাপ হবে, তাই না? এ ওর যা মাপ হবে ও বি এরও ওই সেম মাপ হবে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি? এ ও সমান সমান ও বি, এরা দুজন কি তাহলে সমান হবে? সর্বসম তো। তাহলে এখানে আমরা এবারে লিখবো কেন সমান? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেই জন্য সমান। সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের কি? অনুরূপ বাহু, তাই না? সেই জন্য ওরা দুজন কি? সমান। আচ্ছা চলো এবারে অন্য দুটো ত্রিভুজ দেখি। কোন দুটো ত্রিভুজ এবারে দেখবো? এবারে আমি দেখবো কোন দুটো ত্রিভুজ বলো তো। দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তো দেখো এই দুটো ত্রিভুজও কিন্তু সর্বসম হবে। কেন বলো তো? দেখো একইভাবে সর্বসম হবে, কারণ দেখো এইটা একটা লম্ব, এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে? 90 ডিগ্রি করে হবে, তাই না? 90 ডিগ্রি, তাহলে একটা অ্যাঙ্গেল মিলে গেল, 90 ডিগ্রি করে হবে। এই বিন্দুটা এটা হলো পুরো বিসি বাহুটার মধ্যবিন্দু, তার মানে বি থেকে এর যা মাপ হবে থেকে সি এর ওই একই মাপ হবে। তাহলে এই যে বিই আর সিই সমান, তাহলে সাইড মিলে গেল, তাই না? আবার দেখো আর কি মিলবে বলো বলো। এই যে দেখো ওইটা হলো কি? সাধারণ বাহু, ওইটা হলো সাধারণ বাহু, তাহলে আবার সাইড মিলে গেল। তাহলে এরাও দুজন কিন্তু সর্বসম হবে ওই একই ভাবে, তাই না? সর্বসম হবে ওই একই ভাবে। তাহলে আবার আমি দেখো কি লিখবো, প্রথমে এই দুটো ত্রিভুজ হয়ে গেছে, এবারে আমি করছি এই দুটো ত্রিভুজ। নাম কি ত্রিভুজ দুটোর? বি ও ই আর কি সি ও ই। তাহলে আবার দেখো আমরা এখানে লিখবো ত্রিভুজ বিওই, ত্রিভুজ বিওই ও ত্রিভুজ সিওই, ঠিক আছে? এস এ এস এস এ এস শর্ত অনুযায়ী শর্তানুযায়ী শর্তানুযায়ী সর্বসম, সর্বসম, তাই না? তাহলে এরাও কি সর্বসম হচ্ছে? কোন শর্ত অনুসারে? ওই এস এস ওই শর্ত অনুসারেই কি হচ্ছে? সর্বসম। বোঝা গেল তো? তাহলে এবারে তোমরাই আমাকে বলো, সর্বসম মানে কি? সব সমান। তার মানে সব সমান মানে কি হবে? সব সমান মানে এই যে এই ত্রিভুজের এই বাহুটার মাপ যা হবে, এই বাহুটারও কিন্তু মাপ তাই হবে। এই ত্রিভুজের এই বাহুটারও কিন্তু মাপ সেই ওই একই হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। দুটো ত্রিভুজই তো সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজের এই দুটো হলো কি? অনুরূপ বাহু, তাহলে দুটোই কি হবে? সমান হবে। তাহলে চলো আমরা এখানে লিখবো ওবি, তাহলে ওবি সমান সমান কি হবে? এই যে এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম হলো ও সি, দুটোই সমান হবে। কারণ কি?
এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এ কথাটার আমি আর লিখছি না, অনেক বড় কথা, তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। এই হলো আমার 2 নম্বর সমীকরণ। মানে এই দুটো ত্রিভুজ থেকে প্রথম এই দুটো ত্রিভুজ থেকে করলাম, প্রথমবার করলাম তাই 1 নাম্বার, এবার এই দুটো ত্রিভুজ থেকে করলাম, এটা হলো 2 নাম্বার। এতদূর বোঝা গেল তো মোটামুটি? চলো, এতদূর যদি বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা আমাকে বলো, এটা যেমন আছে আমি লিখলাম, বলো তো ওবি এর জায়গায় আমি ওবি লিখবো না, কি লিখবো? ওবি এর জায়গায় আমি ওবি লিখবোই না, কি লিখবো? দেখো এখানে লেখাই রয়েছে ওবি ইজ ইকুয়াল টু এ ও, তাই না? মানে ওবির মানও যা, এ ওর মানও তাই। তাহলে ওবি মানেই কি এ ও, তাহলে এখানে ওবির জায়গায় আমি কি লিখতে পারি? এ ও। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এ ও আর ও সি এরা হলো সমান। তাহলে এই ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? কি লেখা রয়েছে আবারও দেখো, এ ও আর ও সি সমান। এ ও মানে হলো এই যে দেখো এ ও, আর ও সি মানে হলো এই যে এইটা ও সি, ও থেকে সি, এরা দুজন হলো কি সমান, এরা দুজন সমান বলে দেওয়াই আছে, এখানে পেলাম। এবারে আমি এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। কোন দুটো ত্রিভুজ বলো তো? এই যে এইটা আর এইটা, এইটা আর এইটার সর্বসমতা প্রমাণ করব। নাম কি এইটার? এ ও এফ, তাই না? এ ও এফ, এ ও এফ। আর এটার নাম কি? ও সি এফ, তাই না? ও সি এফ, এদের দুজনের সর্বসমতা প্রমাণ করব। তো চলো এবারে আমি করি সর্বসমতা প্রমাণ। ঠিক আছে, তো দেখো আমি আগে এখানে লিখবো, কি লিখবো তাহলে? ত্রিভুজ এ ও এফ, এ ও এফ ও ত্রিভুজ আরেকজনের নাম কি? সিও এফ, সিও এফ থেকে পাই। তো দেখা যাক এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল পাওয়া যাচ্ছে, দেখা যাক তো। তো আমি ওপরের অংশগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ, দেখি কি কি মিল পাওয়া যাচ্ছে। তো খুব ভালো করে দেখো কি কি মিল পাওয়া যাচ্ছে। প্রথমেই দেখো লেখা রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে, খুব ভালো করে দেখবে, এ ও আর ওসি সমান, এ ও আর ওসি সমান, এই যে দেখো লেখাই রয়েছে এ ও আর ও সি সমান। তাহলে চলো আমি এখানে লিখবো এ ও সমান সমান ও সি সমান, এই একটা মিল পেলাম। আচ্ছা, এইটা সাধারণ বাহু, এই যে ও এফ কি সাধারণ বাহু, ও এফ সাধারণ বাহু। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? ও এফ সাধারণ বাহু, ও এফ সাধারণ বাহু, এই দুটো মিল পেলাম। আরেকটা মিল কি তোমরা আমাকে বলো, খুব ভালো করে দেখবে, প্রদত্তর কথা মনে আছে? সেই প্রদত্ত, প্রদত্তের প্রথম লাইনটা কি ছিল? ছিল এ বি এর মধ্যবিন্দু ডি, বি সি এর মধ্যবিন্দু ই, আর এ সি এর মধ্যবিন্দু কি এফ, তাই না? কি ছিল কথাটা? এ সি এর মধ্যবিন্দু এফ। তাহলে মধ্যবিন্দু, এই জায়গাটা যদি হয় মধ্যবিন্দু, এইটা যদি হয় মধ্যবিন্দু, তার মানে কি এইটা ঠিক মাঝখানে রয়েছে, তার মানে এ থেকে এফ এর যা মাপ, এফ থেকে সি এর তাই মাপ। তাহলে আমি কি লিখতে পারি? এ এফ সমান সমান এফ সি, তাই না? কেন এটা আমি বলছি? তার কারণ এসি এর মধ্যবিন্দু লিখে রাখতে হবে পাশে, তাই না? কি করে আমি বুঝলাম যে এরা দুজন সমান? তার জন্য আমায় লিখতে হবে যে এসি এর মধ্যবিন্দু এফ, সেই জন্য আমি বললাম এরা দুজন সমান। ঠিক আছে, তাহলে দেখো আমি তিনটে মিল কিন্তু পেয়ে গেছি, তিনটে মিল পেয়ে গেছি। তাহলে আমরা কি বলবো? সর্বসম। এই দুটো ত্রিভুজকে আমি কি বলবো? তার মানে সর্বসম। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমি কি বলবো? বলবো সর্বসম। তাহলে আমি দেখো লিখবো এ ও এফ, তাহলে দেখো আমি এখানে লিখবো ত্রিভুজ এ ও এফ, ত্রিভুজ এ ও এফ, এ ও এফ সর্বসম। আচ্ছা, এই ত্রিভুজের নাম হলো সি ও এফ, এরা হলো সর্বসম। কোন শর্ত অনুযায়ী সর্বসম হয়েছে? খুব ভালো করে দেখবে, বাহু মিলেছে, বাহু মিলেছে, আবার দেখো বাহু মিলেছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? বাহু, 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 তাই না? তাহলে এরা দুজন হলো কি সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি? সব সমান, সব সমান। ঠিক আছে, সব সমান, সব সমান মানে কি? এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, সব সমান মানে হলো এই হলো একটা ভূমি, তাই না? ভূমিটার নাম কি? এ থেকে সি, এসি ভূমি।
তার উপর দেখো ও এফ একটা লাইন রয়েছে, দেখো একটা লাইন রয়েছে, এরকম একটা লাইন রয়েছে। আচ্ছা লাইনের লাইনের এই দিকে একটা কোণ আর এই দিকে একটা কোণ, দুটো কোণ মিলে কত হয়, মানে এই কোণটা আর এই কোণটা দুটো কোণ মিলে কত হয় 180, বলেইছিলাম একদম প্রথমে। তাহলে আমাকে বলো এক একটা কোণ কত হবে, এক একটা কোণ কত হবে। দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, কোন দুটো ত্রিভুজ, এই যে এই দুটো ত্রিভুজ সর্বসম, এইটা আর এইটা, এই যে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, তাহলে দুটো কোণ মিলিয়ে যেহেতু 180 হয়, তাহলে এক একটা কোণ কত হবে, যেহেতু সর্বসম তার মানে কি এই কোণটার মাপ যা হবে এই কোণটার মাপও কি তাই হবে, এই কোণটার মাপ আমার যা হবে এই কোণটার মাপ তাই হবে, দুটো কোণ মিলে 180, তাহলে এইটা যা হবে এইটাও তাই হবে, মানে এটা আর এই কোণটা দুটোই হবে কত করে 90 করে। দেখো দুটো মিলিয়ে 180, এরকম কিন্তু হবে না যে একটা 100 আর একটা 80, এরকম হবে না। কারণ কি ত্রিভুজটা তো সর্বসম, এই কোণের মাপও যা হবে এই কোণের মাপও তাই হবে, সর্বসম মানে কি সব সমান, এই কোণের মাপ যা এই কোণের মাপ তাই। তাই জন্য কখনোই ভাবো এইটা 100 আর এটা 100, বা এটা এটা 100 আর এটা ভাবো শুধু 80, এরকম হবে না। বা একটা 110 আর একটা 70, এরকম হবে না, দুটোই হবে 90। কেন? কারণ সর্বসম এবং সর্বসম ত্রিভুজের কোণগুলো কি সমান, মানে এটা যা হবে এটাও তাই হবে। টোটাল 180 হয়, সন্নিহিত কোণগুলোর মাপ কত হয় 180, তাহলে এটা 90 এটা 90, বোঝা গেল। তাহলে এই দুটো কোণ কিন্তু সমান, দেখো এই যে এ এফ ও, এই যে দেখো এ এফ ও, এ এফ ও, আর কোনটা বললাম আমি, এই যে সিএফও, এই যে দেখো সিএফও, তাই না, এই যে দেখো সি, এই যে সিএফও, এরা দুজন কিন্তু হবে এই কোণ দুটো সমান। তাহলে চলো আমরা এবারে লিখবো এ এফ ও কোণ এ এফ ও, ঠিক আছে, এ এফ ও, আর কোন কোনটা, এই যে দেখো সি এফ ও, সি এফ ও, এরা দুজন সমান এবং কত সেটা পাশে আমি দেখো লিখেও রাখছি, সমকোণ মানে 90 ডিগ্রি। বোঝা গেল তো এত দূর। আর মাত্র লাস্ট দুটো লাইন, জাস্ট লাস্ট দুটো লাইন, সেটা হলো দুপারে যদি 90 ডিগ্রি হয়, মানে দেখো এই কোণটা 90 এই কোণটার 90, তাহলে এই লাইনটাকে আমরা কি বলতে পারি, তাহলে এই লাইনটাকে ওএফ লাইনটাকে আমরা কি বলতে পারি, এই একটা লাইন তার এই সাইডে 90 এই সাইডে 90, তার মানে এই দুই সাইডে যদি 90 90 করে হয়, তাহলে ওএফ কে আমরা কি বলতে পারি, এসির ওপর লম্ব, তাই না। তাহলে আমরা বলতে পারি অতএব কি বলতে পারি, যে ওএফ লম্ব এসি। আর লম্ব হলেই কি হবে, এই লাইনটা যদি লম্ব হয় তবেই তো এই ওতে এসে মিলিত হবে, তাই না, তবেই তো এই ওতে এসে মিলিত হবে। যদি লম্ব না হতো, ভাবো এরকম হতো, তাহলে কি মিলিত হতো, হতে পারতো না, তাই না, লম্ব বলেই কিন্তু মিলিত হতে পারছে। তাহলে আমরা কি বলতে পারি, কি বলতে পারি অতএব ত্রিভুজের, এবারে ওই প্রথম কথাটাই দেখে দেখে টুকে দেবো, ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, তিনটি সমবিন্দু, তাহলে এই তো আমাদের হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, তাহলে এই আমাদের হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের উপপাদ্য নাম্বার 27 শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।